খাবারের সুগন্ধে মম করছে বাড়িঘর, পুরো বসত পরিপাটি করে গোছানো। জানলার কোণায় আবার একটা ফুলদানিও রাখা। আর্টিফিশিয়াল জার বেড়া দিয়ে ভর্তি তাপ। কড়কড়ে রঙের সোফায় বসে সেসব মনোযোগ দিয়ে দেখছে নাহিদ। কখনো ঘরের দেওয়ালের রং, কখনো দেখছে টেবিলে বিছানো পাতলা কাপড়ের নকশা। তার পাশেই তীব্র বসে। এই মুহূর্তে নুহাদের বাসায় নিমন্ত্রণ রক্ষা করতে এসেছে ওরা। নাহিদ সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল, শেষে ফিসফিস করে গলা নামিয়ে বলল, তোর শ্বশুর বাড়িটাও কিন্তু ভালো, শাশুড়িও বেশ গোছানো মানুষ। দর্শনের সৌম্য মুখটা তৎপর গুটিয়ে ফেলল তীব্র, কণ্ঠে বিরক্তি এনে বলল, এটা আমার শ্বশুরবাড়ি হবে কেন? তাহলে কার? নাহিদ বুদ্ধিভ্রষ্টের ন্যায় আওড়ালো। বদ মেজাজি ছেলেটা চটে গেল ফের। নাকের ডগায় ভয়াবহ মেজাজ নিয়ে বলল। তোর? জিভ কাটল সে, ঘন ঘন মাথা নেড়ে বলল, না না, ছি ছি, কি যে বলিস তুই, আমার কেন হবে? তাহলে আমার হবে কেন বলদ একটা? এটা কি ভিতুমের নিচের বাড়ি? নাহিদ আরেকবার জিভ কাটে, দাঁত মেলে বলে, তাই তো, এই সামান্য কথাটা ভুলে গেলাম কি করে, কত বোকা আমি। তীব্র ত্যক্ত বিরক্ত জবাব। বুঝলি তাহলে? অচিরাত মুখটা কালো হয় নাহিদের, জিভখানা তেতে এসে বলতে চায়, চালাক হয়ে কি হবে, মিথিলা তো আর ফিরে আসবে না। কিন্তু সাহস হলো না। মিথিলার নাম অবধি তার বন্ধু মহলে নেওয়া বারণ, কেউ শুনতেই পারে না। বিট্টুর সামনে বললে এখানে না মারতে শুরু করে। এমনিতে কাল রাতে শোয়ার সময় বলেছিল, অনেকদিন কাউকে পেটায়নি, আঙ্গুরগুলো কেমন নিষ্পিস করছে। তসরু ঠিকঠাক হয়ে বসলো নাহিদ। না, আর কোনো বাজে কথা বলা যাবে না। দাওয়াতে সে পোলাও কোরমা খেতে এসেছে, বিট্টু গুন্ডার কেলানি খেতে নয়। এদিকে বারবার চারপাশ দেখছে তীব্র, তবে নাহিদের মতো ঘরবাড়ি নয়। তার চোখের সবটুকু প্রতীক্ষা কোনো মানবীর আশায়। এখানে এসেছে প্রায় 10 মিনিট হবে, অথচ ভীতু মেয়েকে কোথাও দেখেনি। খোঁজার জন্য একটু শান্তিতে উকিও মারতে পারছে না। শিক্ষক সেজে আচ্ছা মুশকিলে পড়ে গেল ছেলেটা। সর্বদা মান সম্মান ধরে রাখতে তটস্থ থাকতে হয়। একটু এদিক সেদিক হলেই তো পুরো চাল ঘুরে যাবে। তীব্র ফোঁস করে দম ফেলল। যখন সে বাড্ডা ছিল এমন কোনো দায়বদ্ধতাই ছিল না। ইচ্ছে মাফিক খাওয়া দাওয়া, মারপিট, মাস্তানি কত কি করে বেরিয়েছে। সেখানে গেলে তার বাধাই করার রেকর্ড শোনা যাবে। আর এখন এক দুটো কথা বলতে গেলেও 1000বার ভেবে বলে তীব্র। পাছে না কেউ সন্দেহ করে বসে। কি অদ্ভুত, তাই না? নিজের মর্জিতে চলা এক স্বেচ্ছাচারী মানবকে এক লহমায় পাল্টে ফেলল এক 19 বছরের তরুণী। এই মেয়ে তো কোনো তন্ত্রমন্ত্র জানা জাদুকরি চেয়েও সাংঘাতিক। তীব্র এক পেশে হাসল। মনে পড়ল পুষ্পিতাকে প্রথম দেখা সেই দিনের কথা। মোমের অল্প আলোতে আশ্চর্য সুন্দর দুটি চোখ যখন তাক হয়ে তার দিকে ছিল, প্রশস্ত বক্ষ দুভাগ করে তার হৃদয়ে বসে যায়। গুটিসুটি মেরে কাঁপতে থাকা মেয়েটিকে মনে হচ্ছিল সমস্যার জালে জড়িয়ে পড়া এক অপচল হরিণী। কিঙ্কিণীর সুরধ্বনি টলমল করছিল যার নয়ন চোরায়। তীব্রর মহাগন্ধ বুকে নেচে উঠেছিল স্বয়ং জীবনানন্দ। বলেছিল, ভাবনার রাজ্যে ডুব দিয়ে সবুজ মানবটি আরও স্থির হয়ে রইল। শক্তপোক্ত পিঠটা বদলি হলো স্টিলের বস্তুতে। তার কিছুক্ষণ বাদই আয়শা খাতুন ট্রে ভর্তি নাস্তা নিয়ে এলেন। টি টেবিলে রেখে এক গ্লাস তুলে এগিয়ে দিলেন তীব্রর দিকে। কণ্ঠে কোমলতার ঘাটতি নেই। নাও বাবা। তীব্র চুপচাপ হাতে নেয়, এক পল চেয়ে দেখে সবুজ শরবতের গ্লাস। কদিন টানা বৃষ্টির পর আজ হঠাৎ করে আগের মতো গরম পড়েছে। সংশয়হীন ভ্যাপসা উষ্ণতার হাত ছুঁয়েছে প্রকৃতি। তবে নাহিদকে গ্লাস তুলে দেননি আয়শা। সে নিজেই নিজেরটা নিল। আর আর এতেই মনে খটকা গাঢ় হলো তীব্রর। ওকে কি একটু বেশি তোষামত করা হচ্ছে? কেন? শুধু কি পুষ্পিতার স্যার বলে? আচ্ছা, এর ভেতরে অন্য কোনো গল্প নেই তো? এই মহিলা কোনোভাবে ওকে নিজের মেয়ের জন্য ঠিক করছে নাকি? তীব্র ভাবনার সাথে সাথে শিরদাঁড়াও সটান হয়ে পড়ল। ও গড, নো নো! এমন কুচিন্তা যেন ভুলেও এনার মাথাতে না আসে। ভদ্রতার মুখোশ খুলে বিট্টু মাস্তান বাইরে চলে আসতে খুব বেশি দেরি হবে না তখন। ওপর ওপর দেখানো এই সম্মান শ্রদ্ধা সব তোল্লাই দিয়ে অমন নাকাল মাথাটা বাড়ি মেরে ফাটিয়ে ফেলবে তবে। তীব্র চোখ নামালো মেঝেতে। তার শুভ্র দাঁত পিষে নেওয়ার তোপে ক্ষয়ে পড়ার জোগাড়। শ্বেতরঙা আদল হঠাৎই জোয়ারে ফুলকো নদীর মতো দেখালো। আয়শা নিজের মতো কথা বলায় ব্যস্ত ছিল। তিতি বিরক্ত তীব্র সেদিকে মুখ গোছ করে চেয়ে রইল শুধু। সফেদ পর্দা সরিয়ে এক বল উকি দিল পুষ্পিতা।
তীব্রর ফর্সা ছাটা দাড়ির গায়ের একাংশ দেখি তস্ত্র বেগে সরে এলো আবার। বুকের ভেতরটা কেমন করছে, লাফাচ্ছে, কাঁপাচ্ছে, কখনো থুপথাপ করছে অশান্ত পায়ের গতির মতন। এমন হচ্ছে কেন? সব মিলিয়ে ভারী চিন্তায় পড়ে গেল বেচারি। মাথা নুয়ে রুমের এ মাথা ও মাথা হাঁটল কিছুক্ষণ। নুহাসি তখন থেকে এসব কাণ্ড কারখানা দেখছিল ওর। ঠোঁট জুড়ে মেয়ের মিটিমিটি হাসি। পুষ্পিতার চোখ পড়তেই পা থামালো, ভ্রু কুচকে বলল, কি ব্যাপার, হাসছিস কেন? নুহা পাল্টা ভ্রু কোচকায়। আমার ঠোঁট, আমার ইচ্ছে, আমি হাসছি, তাতে তোর কি? পুষ্পিতার ঠোঁট উল্টালো অমনি। হতাশার ন্যায় বসে পড়ল পাশে। দুশ্চিন্তায় থই থই হলো গলার স্বর। আমার না ওখানে যেতে কেমন লাগছে। নুহা তত্র এগিয়ে এলো কাছে, আগ্রহ ভরে বলল, কেমন লাগছে একটু বল তো। লজ্জা করছে? বুকের মধ্যে ধুকপুক করছে? পুষ্পিতা মাথা দোলাতে চেয়েও থেমে গেল। গলা খাকারি দিল প্রথমে, পরপরই কণ্ঠের বেগ বহাল রেখে বলল, না, অস্বস্তি হচ্ছে। নুহা আশ্চর্য হয়ে বলল। ও মা, অসুস্থ হবে কেন? পুষ্পিতা চোখ নামায়, ফেলে রাখে নিজের সুন্দর দুজোড়া পায়ের উপর। কথা বলতে চেয়েও রাঙা অধর গেঁথে রাখে একে অন্যের পিঠে। গতকাল নুহার বলা একটা কথা এখনো মাথায় ঘুরছে তার। এই যে লাগাতার দপদপ করছে নিউরনে, কোষ শিরা উপশিরা সবেতে কেমন ছন্দময় গীত নিরন্তর আওড়ে চলেছে কেউ। তীব্র স্যার তোর কাছে বাচ্চা কাচ্চার প্ল্যানিংও করে রেখেছে। পুষ্পিতা নীরবে নিভৃতে পুনর্বার হাঁসফাঁস করে উঠল। এমন কথা সে ভাবতে চাইছে না, একেবারেই না। শুনতেও তো কি অসম্ভব বাজে লাগছে, কিন্তু তাও এরকম শব্দগুলো মনের মধ্যে ছুটাছুটি করছে। উফ, মহা জ্বালা তো। মেয়েটা আবার উঠে দাঁড়ালো। দীঘল ঘন পাপড়িগুলো এলোমেলো ছাপটে ছাপটে এদিক সেদিক দেখল। নুহার চোরা হাসি প্রগাঢ় হয় এবার। উঠে এসে পাশে দাঁড়ায়, আচমকা কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলে, কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্লাশ করছিস কেন? আকাশ থেকে পড়েছে এমনভাবে চাইল পুষ্পিতা। সে ব্লাশ করছিল? কই না তো। উলচে অমন আজেবাজে চিন্তা মাথায় আসায় আইঝাই করছিল কুঞ্ছায়। যেন আর কোনোভাবেই এসব না মনে পড়ে সেসবের প্রয়াস খাটানোকে ব্লাশ বলে নাকি। কণ্ঠে তেমন বিস্ময় এনে বলল, তা করব কেন? কেন? নুহা হাত উঁচিয়ে বলল, থাক থাক, আমাকে না তোর মতো গাধা ভাবিস না। তোর স্যারের সামনে অসুস্থ ফিল হচ্ছে কেন জানিস? পুষ্পিতা নিভন্ত দৃষ্টি ব্যগ্র হলো সাহসা। ধুর। নুহার মহাবিজ্ঞের ন্যায় হাব ভাব। এটা হচ্ছে প্রেমের প্রথম ধাপ। পুষ্পিতা এমন কিছু আশা করেনি। সমস্ত আগ্রহ ফুস করে উবে গিয়ে বিরক্তি ফিরল আদলে। সূচক শব্দ করে মুখ ঘুরিয়ে বলল, যত সব বাজে কথা। নুহা উদ্বেগ নিয়ে বলল, আরে বাজে কথা হবে কেন? আচ্ছা, একটা ব্যাপার বুঝ, আমি কিন্তু তোর স্যারের সামনে যেতে অস্বস্তি ফিল করছি না। কেন হচ্ছে না, যেখানে হওয়ার কথা 100 ভাগ বেশি। কারণ আমিও তো একটা মেয়ে, উনিও একটা ছেলে। আবার আমাদের সাথে ওনার বিশেষ পরিচিতিও নেই, কিন্তু তোর সাথে ওনার এতগুলো দিনের জানাশোনা, তাও তোর অস্বস্তি হচ্ছে কেন? কাল আমার কথাগুলোতেই, তাই না? পুষ্পিতা বিস্ময়াবিষ্ট হয়ে চাইল। নুহার ঠোঁটে দুষ্টু হাসি। ভ্রু উঁচাতেই মেয়েটা হাঁ করে বলল, কি করে বুঝলি? আগে বল, সেজন্যই হচ্ছে না? ও মাথাটা ছাকালো। অমনি হাত উলচে অন্য হাতের তালুতে বাড়ি মারল নুহা। কণ্ঠে স্ফূর্তি তার। এটাই তো প্রেমের প্রথম পয়েন্টটাই তো এটা। প্রথমে অস্বস্তি, তারপর লজ্জা, তারপর বুক কাঁপা, আর তারপর সুর দিয়ে গেয়ে উঠল সে, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি? পুষ্পিতা নিচের দুই কান চেপে ধরল এবার। ঘন ঘন মাথা নেড়ে বলল, আস্তাগফিরুল্লাহ, এসব বলিস না, শুনতে খুব বাজে লাগছে। নুহার কিছু যায় এলো না। ও যে আরো কাছে এসে ওর কাজ চড়িয়ে দাঁড়ালো। হৃষ্টচিত্তে বলল, মোটেও বাজে লাগছে না, শুনে মনে হচ্ছে রবীন্দ্রনাথের গীত বাজছে, বুঝলি? আচ্ছা, একটা ব্যাপার লক্ষ্য কর, তোদের নামে কিন্তু দারুণ মিল। তীব্র পুষ্পিতা ইকুয়াল টু তীব্রতা। এই কিসের তীব্রতা? প্রেমের? ফের কাঁধে ধাক্কা মারে নুহা। অথচ তীব্রর পাশে প্রেম শব্দ শুনে পুষ্পিতার শ্বাস রুদ্ধ হয়ে এলো। বক্ষ পিঞ্চড়ে সমস্ত কোষ অবধি শিউরে উঠল দোলাচনে।
অবরুদ্ধ মস্তক সাথে ঝাঝা করছে কান, এর মধ্যেও ঘর থেকে হাঁক ছুড়লেন আয়েশা। নুহা, পুষ্পিতা, কোথায় তোমরা? মায়ের এক ডাকে সাড়া দিতে চটজলদি বেরিয়ে গেল নুহা। ঠায় দাঁড়ানো পুষ্পিতার শরীর ভিজল অপ্রভৃতে। নুহাটা ওকে রেখে চলে গেল, এখন ওকে একা কিভাবে যাবে? নুহা চঞ্চল পায়ে এসে মায়ের পাশে বসলো। তীব্রকে হাত উঁচিয়ে সালাম দিয়ে নাহিদকে বলল, কেমন আছেন? আচমকা কথার সুর ঘুরে আসতে ছেলেটা খানিক থতমত খেয়ে যায়, মিনমিন করে বলে, জি মানে ভালো, আপনি? তীব্র এসব অনীহা হলেও আয়েশার কণ্ঠে বিস্ময়। তোমরা একে অপরকে চেনো? নুহা সানন্দে বলল, হ্যাঁ আম্মু, প্রথম দিনেই ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল। জানো, কাল এত বৃষ্টির মধ্যে আমি রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ আটকে ছিলাম। উনি আমাকে গাড়ি করে নিয়ে এসেছেন। মেয়ের হাসি হাসি মুখখানা লক্ষ্য করলেন আয়েশা। নুহা ভারী বুদ্ধিমতী মেয়ে, ছেলের ছোকরা নিয়ে গদগদ স্বভাব কোনো কারই ছিল না। এই ছেলেটির প্রশংসা করছে যখন, তখনই নিঃসন্দেহে ভালো হবে। ভদ্রমহিলা তাকালেন নাহিদের পানে। বোকা বোকা ছাপ পড়া ছেলেটা মৃদু হাসলো তখন। এতক্ষণে আয়েশা নিজেও মন থেকে হাসলেন, বললেন, বাহ, বেশ ভালো কথা, শুনেও ভালো লাগছে। আসলে এমনই তো হওয়া উচিত। আমরা প্রতিবেশী, আমরাই তো একে অপরের পাশে দাঁড়াবো, কি বলো বাবা? তিনি প্রশ্ন করেছেন তীব্রকে। ছেলের হন্যে চোখের চাউনি রকেটে বেগে ফিরে এলো। জবাব দিল তৎপর, জি। অথচ ঠোঁট চেপে হাসল নুহা। সাথে চাউনিতে কঠোর নিরীক্ষা এনে প্রথমবার নিপুণভাবে খেয়াল করলেন তীব্রকে। পায়ে চামড়ার দামি জুতো, চকচক করছে পলিশে। সুবিন্যস্ত বেশভূষা, শুভ্র গায়ে জাম রঙের শার্ট দাগ তুলেছে বড্ড। না, দেখতে শুনতে ভদ্রলোক দারুণ। শুধু মাথার সোনালি চুলগুলো কালো করলে আরও মারাত্মক লাগতো। না করলেও বা পুষ্পিতার সাথে একেবারে রাত জটুক জুটি হবে এনার। নুহা মুচকি মুচকি হাসছিল, আর এতেই সোজা ভ্রু বেঁকে গেল তীব্রর। এই ইচ্ছে পাকা মেয়েটা ওর দিকে এমন করে তাকিয়েছে কেন? আবার হাসছেও। ভীতু মেয়ের বন্ধু হলে কি হবে? স্বভাবে একেবারে উল্টো জাতের। এতদিনে যতটুকু দেখেছে বুঝেছে এ মেয়ের মুখে ধ্যান দিলে খই ফোটে। অথচ বয়স দুজনই এক, তাও তার ভীতু মেয়ে কত নম্র ভদ্র, কি আস্তে করে কথা বলে, কত মিষ্টি তার শব্দোচ্চারণ। শুনলে মনে হয় অঝোর ঝর্ণার ধ্বনি, কিংবা কাক ভরে দোয়েলের ডাক। অন্যদিকে নুহার মানসপটে একটা অষ্টম আশ্চর্যের বস্তু ধরা দিয়েছে, যাতে তার নিজের পিড়েই চমকে উঠল। শেরওয়ানি পড়ুয়া তীব্রর বাহু ঘেঁষে পাশে বসে আছে পুষ্পিতা। একটা টুকটুকে বেনারসি দিয়ে ঘোমটা টেনেছে তালুতে। এই চলমান চিত্রে নুহার চোখ বেরিয়ে আসে প্রায়। হে বাবা, কি সর্বনাশ! এদের বিয়ে হলোই বা কখন? একটু আগেই না পুষ্পিতাকে রুমে দেখে এলো? নুহাকে আশ্চর্যজনকভাবে চোখ ঝাপড়াতে দেখে শার্টের কলার ঠিকঠাক করলো তীব্র, বসলো আরও গুছিয়ে। ভীষণ বিপন্ন দশায় ডুব দিয়েছে শরীর। না, এখানে দাওয়াত খেতে আসাটাই ভুল। এই মামের মতি গতি তো একদম সুবিধা লাগছে না। দাওয়াত দিয়ে আলগোছে ঘাড়ে কিছু গোছিয়ে না দেয়। আয়েশা এই যাত্রায় কিছুটা বিরক্ত হলেন। এতবার পুষ্পিতাকে ডাকছেন, মেয়েটা আসছে না কেন? নুহার ঘোর ভাঙল মায়ের গম্ভীর স্বরে। কি ব্যাপার, তোমার বন্ধু কই? কতবার ডাকলাম। মেয়েটা নড়ে চড়ে উঠল, তবে আবার বৃত্তাকার নয়ন মেরে দেখে নিল তীব্রকে। এই ভোর দুপুরে এমন আজগবি স্বপ্ন দেখার মানে কি? পুষ্পিতা নরম পায়ে বেরিয়ে এসেছে, ভেতরটা লজ্জায় কাঠ। কেন এত লজ্জা, কিসের এত অসুস্থও জানে না, শুধু জানে তীব্রর দিকে চোখ তুলে তাকানোই দূর। জি আন্টি। ঋণঋণে কণ্ঠ পেতেই তীব্রর এত সময়ে হতবম্ব নজরের গন্তব্য মেলে। খুব আলগোছের লাগাম টানে অগোছালো সত্তায়। আয়েশা বললেন, তোমার স্যার এসেছেন তোমার বাড়িতে, আর তুমি কি না ঘরে বসেছিলে? স্যারের কি লাগে, কি আপ্যায়ন করতে হয় একটু দেখবে না মেয়ে? পুষ্পিতা চোখের কোণা দিয়ে তীব্রকে দেখে নেয়, জিভ ভর্তি জড়তার পাহাড় ঠেলে শুধায়। কিছু লাগবে স্যার? তীব্র স্বাভাবিক, অথচ তার জন্য একটা মেয়ে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। বলল খুব সাবলীল ভঙ্গিতে। না। একটু থেমে বলল, তুমি কি অসুস্থ? আসার পর থেকে দেখিনি যে। পুষ্পিতা কি বলবে খুঁজে পেল না। জুৎসই জবাব তার কাছে নেই। আপনার সামনে আসতে লজ্জা করছিল, এসব কি বলা যায়? ইস! এদিকে নোহা বসা থেকে উঠে গিয়ে পাশে দাঁড়ায় ওর। সবার দিকে চোখ রেখে ফিসফিস করলো,
তোকে কত মিস করেছিল দেখেছিস? আহারে, কিভাবে পারলি সম্মানীয় লোকটাকে এত কষ্ট দিতে? নরম মেয়েটা বন্ধুর ওপর নাক ফোলালো তেজে। চুপ করবি? নুহা তাও হাসে। হঠাৎ চোখ যায় নাহিদের উপর। ছেলেটা মুখ ভার করে বসে আছে, ভাবমূর্তি উসখুসে। কিছু বলতে চাইছে বোধ হয়, সে আগ বাড়িয়ে শুধালো। কোনো সমস্যা মিস্টার ঢ্যাঁড়স? তার উত্তর আসার পূর্বে আয়েশা ধমক দিয়ে এলো। নুহা, এ আবার কেমন ডাক? উনি তোমার বড় না? নাহিদের ব্যস্ত স্বর। সমস্যা নেই আন্টি, আমি কিছু মনে করিনি। তীব্র থুতনি খসল হাতের আঙুলে, বিড়বিড় করলো। করে লাভও নেই, পারফেক্ট নামিয়ে দিয়েছে তোকে। ঘনিষ্ঠে বসা নাহিদ শুনে নিয়েছে, মুখখানা কালো করে চাপা কঞ্চে বলল। ঢ্যাঁড়স কত উপকারী জিনিস, দেখতেও কত সুন্দর। তীব্র হাসলো। আগের মতো সাদাটি আর চোখ ঘুরপাক খেল পুষ্পিতার উপর। কেন যেন মেয়েটা ওর দিকে দেখছে না। কেন, কি হলো হঠাৎ? বাই এনি চান্স এই মেয়ে আবার তার ব্যাপারটা ধরে ফেলেছে নাকি? তীব্র ক্ষণিকের উদয় হওয়া চিন্তা পরপরই ছেড়ে ফেললো। ধরে ফেললে ফেলুক, ওরই সুবিধে। তবে এতদিনের কষা অঙ্ক খুব সহজে মিলে যাবে। এত ক্যালকুলেটিং করে আগাতে হবে না। নুহা চসূচক শব্দ করে বলল। আম্মু, তুমি এই ব্যাপারে কিছু জানো? জানো না যখন, আমার বাকস্বাধীনতায় হাত দেওয়ার ঠিক হচ্ছে না। আচ্ছা যাকগে, মিস্টার ঢ্যাঁড়স, আপনি কিন্তু বলতে চেয়েছিলেন মনে হয়। নাহিদ একবার তীব্র দিকে তাকায়, চোখ মুখে দ্বিধা। আয়শা অভয় নিয়ে বললেন। এত কি ভাবছো? কিছু লাগবে তোমার? সে বল না, মানে একটু ওয়াশরুমে যেতাম। কি আশ্চর্য, এটা বলতে এত মোড়মড়ি করছিলেন। আসুন। ভারী কণ্ঠে মুখটা ঝাপটা খেয়ে নাহিদের মন খারাপ হয়ে যায়। এই পৃথিবীতে সে শুধু ছাড়ি খেতে এসেছে। বন্ধুরা ছাড়ে, বাবা ছাড়ে, মিথিলা ছাড়ে, এখন এই পুচকে মেয়েও ছাড়ছে। দীর্ঘশ্বাস বুকে চেপে নুহার পেছনে চলল সে। আয়েশা চুলার উপর বিরিয়ানি দম রেখে এসেছিলেন। তীব্রকে বললেন। তুমি একটু বসো বাবা, আমি আসছি। সাথে বলে চলে গেলেন। পুষ্পিতা, স্যার কিছু লাগে কিনা খেয়াল রেখো। তীব্রর কালচে ঠোঁটে ক্রূর হাসি ফুটল, অথচ পুষ্পিতার মুখটা শুকিয়ে যায়। আয়শা চলে গেলেন। প্রকৃতি যেন দুহাত ভরে দুপুরের এই একান্ত সময়টা তুলে দিয়েছে ওদের। পুষ্পিতা আড়ষ্ট দেহে দাঁড়িয়ে যখন হুট করে ডেকে ওঠে তীব্র। এই মেয়ে, আজকের ডাকে অকারণে বুক কাঁপল তার। শশব্যস্ত চোখ তুলে বলল। জি জি। তীব্র তার পাশে জায়গা দেখালো। এখানে বসো। পুষ্পিতার নিভু নেত্র প্রকট হয়, নিশ্চিত হতে শুধায়। হ্যাঁ। কপাল গোছায় সে, গম্ভীরতার রেশ ছাড়ল গলার স্বর। জি জি করছো কেন? তুমি দেখছি ভারী বেয়াদব মেয়ে। টিচার কিছু বললে কথা কানে তোলো না। বসো এখানে। পুষ্পিতা মেঘের মতো চেহারা নিয়ে এগিয়ে এলো, নিশ্চুপ বসল দূরত্ব রেখে। কোলের উপর রাখা পেল্লব হস্তযুগল কোচলে গেল সামনে। তীব্র সতর্কভাবে একবার চারপাশ দেখে নেয়। আচমকা এগিয়ে আসতেই পুষ্পিতার সোফার হাতলে সেটে গেল, ঢোক গেলে চাইল বিহ্বল লোচনে। তীব্রর মুখখানা হাস্যহীন, যেন কোনো থমথমে অর্ণব, অথচ বিলাই চোখে চকচক করছে দুষ্টুমি। শরবতের গ্লাসটা বাড়িয়ে দিল আচমকা, হুকুম ছুড়ল। খাও। পুষ্পিতার কণ্ঠ শৃঙ্খে। এত অবাক হওয়ার কি আছে? খাও। ও হা করার পূর্বে চোখ রাঙালো তীব্র। খেতে বলেছি। আবিল অক্ষিতে উষ্ণতা দেখে কম্পিত হাত আস্তে ধীরে বাড়ালো পুষ্পিতা। খুব অনিচ্ছায় চুমুক দিল গ্লাসে। মিষ্টি স্রোত গলা থেকে নামার পুরোটা সময় আবিষ্টের ন্যায় চেয়ে রইল তীব্র। পুষ্পিতা এক ঢোক দিতেই টেনে এলো গ্লাস, কড়া কণ্ঠে বলল। হয়েছে ওঠা? মেয়েটা ভরকায়, কি করলো হঠাৎ? বোকা বোকা চাউনিতে চেয়ে উঠে দাঁড়ালো তাও। তীব্র বলল। যাও এখন। কোথায় যাব? ও চোখ সরু করে। আমি কি জানি, এখানে তোমার থাকার দরকার নেই। এমনিতেই মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয়। পুষ্পিতার বলাকার মতো ভ্রু চুগলে ভাঁজ বসালো সহসা। ওকে নিয়ে টানা দুদিন স্যার গাড়িতে এলেন গেলেন, এত কথা হলো দুজনের। আর আজ বলছেন মেয়েদের দেখলে আমার অস্বস্তি হয়। কি খোলাটি লোক রে বাবা, চোখ যেমন মানুষটাও তেমন। পুষ্পিতা সত্যি চলে গেল। সামনে রাখা কাচের আসবাবে তাকে যেতে দেখলো
তীব্র সঙ্গে সঙ্গে মাথা এলিয়ে দিল সোফাতে, চোখ বুজে গ্লাস মুখে তুলল। ঠিক সেইখানে চুমু খেলো যেখানে ঠোঁট রেখেছে পুষ্পিতা, তারপর গ্লাসটাতে চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, আজকের চুমুটা গ্লাসে দিলেও ঠিক করেছি, পরের চুমুটা ডিরেক্ট তোমার ঠোঁটে বসাবো। নাহিদ ওয়াশরুমে ঢোকার আগে মনে পড়ল পকেটে মানি ব্যাগ আছে, পেছন ফিরে ডাকলো তক্ষুনি। শুনুন। নুহা ওকে রেখে চলে যাচ্ছিল, এগিয়ে আসে ফের। নাহিদ মানিব্যাগ বের করে ইতস্তত করে বলল, একটু রাখবেন প্লিজ। ভেতরে স্ট্যান্ড ছিল তো। ইয়ে মানে যদি ভিজে যায়? নুহা হাতে নেয়, তবে মিটিমিটি হেসে বলে, সত্যি করে বলুন তো, মানি ব্যাগ ভেজার চিন্তা করছেন নাকি মিথিলাপুর ছবি ভেজার? নাহিদ চমকালো, হতবাক হয়ে বলল, আপনি মিথিলাকে চেনেন? আর আপু বললেন কেন? চিনব না কেন, মিথিলা আপু তো পুষ্পিতার কাজিন হয়। আমরা মতিঝিলে ওনাদের পাশাপাশি ফ্ল্যাটতেই থাকতাম, সেজন্য মিথিলা আপুর পুরো পরিবারকেই চিনি। এসব কথা নাহিদ আগেই জানে, তবু ভান করলো না জানার। পুষ্পিতাকে তো মিথিলার বদলে তুলে নিয়ে গিয়েছিল শাফিন, সেই জন্যই না তার জীবনের চাকা এখনো কেমন আটকে আছে স্থানে। আসলে দোষটা তো ওদের নয়, কিছু পেতে হলে সেটা ভাগ্যে থাকাও জরুরি। মিথিলা তো কপালেই লেখা ছিল না। উত্তর একটু মাথা চাকালো নাহিদ, বলল, ও আচ্ছা। নুহা প্রশ্ন ছুড়ল আবারও। আপনার আর আপুর কতদিনের সম্পর্ক ছিল? নাহিদের মধ্যে জড়তা নেই, জবাব দিল সংকোচহীন। এই আগস্টে 3 বছর হতো। মেয়েটা বিস্ময়ে ভ্রু তুলল কপালে। এর মানে ও যা ভেবেছিল তা নয়। মিথিলা আপুর সাথে ঢ্যাঁড়সটার সত্যি প্রেম ছিল। তাহলে পুষ্পিতা যে বলেছিল, অবশ্য মিথিলা আপু যা ব্যবহার করতো ওর সাথে, কোথায় কখন প্রেম করেছে সেসব কি আর বলবে? হয়তো বেচারি এসবের কিছুই জানে না। জিজ্ঞাসা করলো, এতদিনের সম্পর্ক ভেঙে গেল কেন? আপুর যে বিয়ে হয়ে গেছে আপনি জানতেন তখন? যেখানে মিথিলা নাম শুনলেও তার বন্ধুরা ক্ষেপে একশেষ হয়, সেখানে প্রথম কারো কথায় ব্যগ্রতার আঁচ পেল নাহিদ। মৃদু হেসে বলল, জানবো না কেন? ওকে দেখতে আসা থেকে ওর বউ সাজার ব্যাপারটা সবই জানি। তাহলে আটকালেন না কেন? এভাবে একটা সম্পর্ক শেষ করে দিলেন। আমি তো শেষ করতে চাইনি, ওকে আমার করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম কই? সে নিজে থেকে চলে যেতে চায়, তাকে কি আর আটকে রাখা যায় বলুন? নুহা তাজ্জব হয়ে বলল, আপু আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিল? কাষ্ঠ হাসল সে। সেই হাসি সরাসরি তীরের বেগে ঢুকে গেল মেয়েটার নরম মনে। নাহিদ গাঢ় কণ্ঠে বলল, আসলে মানুষ হিসেবে আমাদের সব থেকে বড় ভুল কি জানেন? আমরা যাকে ভালোবাসি ভাবি সেও আমাদের এই রকমই ভালোবাসে। যার বিরহে আমরা মরে যাব ভাবি, আমাদের বিরহে তার জ্বরও আসে না। নুহার মনটা তলিয়ে গেল বিষাদে। ঝুপ করে বৃষ্টি নামার মতন সবকিছু ভিজে এলো সমবেদনায়। নাহিদের মুখের অমাবস্যা হৃদয় ছুঁয়েছে তার। মিথিলাকে আগে থেকে নুহার পছন্দ নয়, মাত্রাটুকু দ্বিগুণ বাড়ল আজ। এরকম একটা ভালো ছেলেকে ছেড়ে দিতে পারল মিথিলা? অবশ্য কেন ছেড়েছে নুহা বোঝে। মিথিলাকে তার পড়তে পড়তে চেনা। ওই তো বরের সঙ্গে কানাডা গিয়ে নিচে গিয়ে বেড়াবে। যত সব স্বার্থপরের দল। 6 চেয়ারে ডাইনিং টেবিলে 4টাই ফাঁকা। তীব্র আর নাহিদ খেতে বসেছে শুধু। সুস্বাদু বিরিয়ানি দেখেও চোখ গোটালো তীব্র। এই খাবারে আবার কিছু মিশিয়ে দেয়নি তো? ব্যাপারটা দেখতে হচ্ছে। সে পাশে দাঁড়িয়ে নুহার দিকে তাকায়, চমৎকার করে বলে, এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। সে হেসে বলে, না স্যার, আপনি খান, আমি পরে খাবো। তা বললে তো হবে না, আন্টি না হয় সার্ভ করবে, তুমি তো বসতেই পারো, বসো বসো। নুহা মায়ের দিকে তাকায়। আয়শা ইশারা করতে ভদ্রের ন্যায় চেয়ারে টেনে বসলো। একই জায়গা থেকে মায়ের পাতে বিরিয়ানি তুলে দিলেন তিনি। এতক্ষণে সন্দেহ ভর্তি চিত্ত মিটে গেল তীব্রর। এর মধ্যে কিছু থাকলে অন্তত নুহাকে দেওয়া হতো না। মুঠো করে রাখা হাতটা এইবার খাবারে ছোঁয়ালো সে। পুষ্পিতা ফিল্টার থেকে জগে পানি ভরে এনেছে, টেবিলে রাখতে আয়শা বললেন, তুমিও বসো। পরে খাবো আন্টি। নুহার সে দুষ্টু হাসি অমনি ফেরত আসে। পুষ্পিতা কেন বসতে চাইছে না সে জানে, ইচ্ছে করে বলল, না পরে না, আমার সাথে খাবি, চুপচাপ বস। পুষ্পিতা চোখ রাঙায়, কিন্তু সে শুনল তো। উঠে জোর করার পরিমাণ বাড়িয়ে দিল আরো।
নাহিদ খাবার চিবোতে চিবোতে বলল, আহ, কি দারুণ রেঁধেছেন আন্টি। মনে হচ্ছে রেস্তোরাঁয় খেতে এলাম। বিগলিত হাসলেন আয়েশা, কিন্তু নুহার হাসি মুছে নাই। মায়া মায়া চোখে চেয়ে আছে ওর দিকে। একটু আগে বলে যাওয়া কথাগুলো কানে বাজে ফের। এই ছেলের হাসি মুখখানা দেখে কে বলবে ভিতরে কত কষ্ট লুকানো। শখের মানুষ ছেড়ে যাওয়ার মতো কষ্ট কি আর আছে? পৃথিবীতে কোনো কিছুতেই নেই। পুষ্পিতাকে ঠায় দাঁড়ানো দেখে আয়েশা বললেন, কি হলো পুষ্পিতা, বসছো না কেন? ও মিনমিন করে জানালো, না মানে আপনার সাথে খেতাম। তীব্রর মেজাজ খারাপ হয়। আপনার সাথে খেতাম কেন? ওই মহিলার সাথে খেতে হবে? সারা জীবন তো ওর সঙ্গে একসাথে বসে খেতে হবে। তাহলে এখন এত মোচড়াচ্ছে কেন মেয়েটা? আয়শা বললেন, আরে সে অনেক দেরি আছে, রান্নার গন্ধে আমার অর্ধেক খিদেই শেষ, তুমি বসো। পরপরই সন্দিহান কণ্ঠে বললেন, তোমার কি হয়েছে বলো তো? সকাল থেকে কেমন কেমন করছো দেখছি। কোথায় তোমার কলেজের স্যার এসেছে, তোমার উদ্বেগ থাকবে সবার চেয়ে বেশি তা না, সব বিষয়ে কেমন থম মেরে থাকছো কেন? তীব্র খোঁচা মেরে বলল। ও বোধ হয় আমার আশা পছন্দ করেনি। পুষ্পিতা ব্যস্ত হয়ে বলল, না 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 স্যার, ছি ছি, কি বলছেন? এমন কিছু না। আয়শা শুধুলেন, তাহলে কেমন কিছু? তোমার কি মন খারাপ পুষ্পিতা? না আন্টি। আচ্ছা ঠিক আছে, বসছি আমি। হার মেনে নুহার পাশে চেয়ারে বসতে হলো মেয়েটার। নুহা বিড়বিড় করলো, আর মন, ওটা নিজের কাছে থাকলে না খারাপ হবে। পুষ্পিতা শুনতে পায়নি চেয়ারে শরীর রাখতে যাবে কোত্থেকে কাগজের ঢিল উড়ে গায়ে পড়লো এসে। হকচকালো সবাই। সব থেকে বেশি ভয় পেয়েছিল নাহিদ। কাগজ না দেখে শুধু শব্দ শুনে চেঁচিয়ে উঠল। ককটেল, ককটেল। তীব্র ধমক দেয়। থাম। এক ধমকে থামলো, তবে ভীত চোখ ঘুরে বেড়ালো চারপাশে। পুষ্পিতা চোর চোর ভাব নিয়ে নুহার দিকে তাকায়। মেয়েটা দাঁত চেপে বহু কষ্টে গালি আটকাচ্ছে মুখের। ঢিল ছোড়া কাগজের টুকরো টেবিলের উপরেই পড়েছে। তীব্র ধারালো চোখে একবার একবার করে হাব ভাব দেখল সবার। বিব্রতকর পরিস্থিতিতে কুণ্ঠে নুয়ে এসেছেন আয়েশা। কি করবেন বুঝতে পারছেন না। কেউ কিছু বলার আগেই কাগজটা ফেলে দেওয়াই ভালো। তীব্র নিজের বুদ্ধি দিয়ে বুঝে নিল কাগজ কিছু একটা আছে। আয়েশা হাত বাড়ালেন যখন, পূর্বে ছো মেরে কাগজ নিয়ে নিল সে। তাড়াহুড়ো হাতে ভাঁজ খুলে চোখের সামনে ধরল। সেদিনের মতোই মাঝারি সাইজের একটা খোয়া, আর গোটা গোটা কিছু লেখা ভেতরে, সুন্দরী, তোমাকে দেখার পর থেকে রাতে আমাদের কারোর ঘুমই আসছে না। মনে হয় বিরল রোগে ধরেছে। একবার দেখা দিয়ে রোগটা সারিয়ে দাও না। তীব্র শুভ্র কপাল বেঁকে আসে। এসব ব্যাস হয়ে গেল। বেচারাদের কপালে কি শনি নেমেছে কে জানে। ঘর জুড়ে পিনপতন নীরবতা নেমেছে। ছাদ থেকে সিমেন্ট খসে পড়লেও বজ্রপাত ঘটার শব্দ হবে যেন। খাবার টেবিলে 5 জন মানুষ বসে, অথচ কারো একটা টাটু আওয়াজ মাত্র নেই। তীব্রর খাবার গলবিল পেরোতে চাইছে না। শ্বেত ললাটের শিরাগুলো বড্ড চিহ্ন তুলে চেয়ে আছে। চোখা নাকের পৃষ্ঠ, কোনো ফুস ওঠা নদ। তবে একমনে খেয়ে যাচ্ছে নাহিদ। তীব্রর আকস্মিক ফেপে ওঠা চেহারা দেখে একটু ঘাবড়ে গেলেও এখন তেমন চিন্তা হচ্ছে না। ছেলেটা তো এখানে পুষ্পিতার জন্য ভদ্র সেজে আছে, আর যেখানে ভদ্র সেজে আছে সেখানকার পাশের বাড়িতে গিয়ে ওকে মারপিট করবে কখনো? না না, এত কসরত করে গোছানো প্ল্যান মাটি করার মতো বোকা তীব্র নয়। তাই আপাতত নিশ্চিন্ত সে। সাথে আয়েশা খাতুনের রান্নার হাত অতুলনীয়। পারলে বিরিয়ানির গোটা হাঁড়িতে ছাপ দেয় নাহিদ। সে আবার খেতে খেতে তীব্রর দিকে ফেরে। সাথে আবার নিশ্চিত হলো তার ভাবনা নিয়ে। এই তো, বিট্টু কেমন ভদ্র ছেলের মতো খেয়ে যাচ্ছে, আশেপাশেও তাকাচ্ছে না। তার মানে ওর ভাবনাই ঠিক। নাহিদের নজর আচমকা গেল নুহার দিকে। মেয়েটা ক্ষণে ক্ষণে চোরা চোখে তাকাচ্ছে। কি ব্যাপার, কিছু কি বলবে? চোখাচোখি হওয়ায় কিছু অপ্রস্তুত হয়ে পড়ল নুহা। ব্যস্তভাবে চাউনি ফেরানোর আগেই সরল নাহিদ দারুণ হেসে ভ্রু নাচালো, যার অর্থ নীরবে শুধায়। কিছু বলবেন? পুষ্পিতা মেয়ে হিসেবে যতটা নরম, ততোধিক শক্তপোক্ত নুহা। তাকে যেন তেনভাবে ভরকে দেওয়া মুখের কথা নয়। খুব দ্রুত ক্ষণিকের অপ্রস্তুত ভাব সামলে নিল সে।
নিমিষে সহজ করে ফেলল ছুটতে থাকা চোরা দৃষ্টি। নিজেও পাল্টা হেসে মাথা নাড়ালো দুপাশে, বোঝালো, কিছু না। নাহিদ আর মাথা ঘামায় না, বুক উথলানো আনন্দ নিয়ে খেতে শুরু করে। নোহার চোখ আবারও ঘুরে আসে তার উপর, যে চোখে মায়ার তোটেনে বইছে। হঠাৎ করেই ছেলেটার প্রতি সহমর্মিতা উপচে আসছে ওর। কেন, কি জন্যে, কি কারণ সেসব জানে না। নোহা কখনো কাউকে ভালোবাসেনি। ভালোবাসলে কেমন অনুভূতি হয়, কেমন তাও জানা নেই। শুধু জানে আজকে নাহিদের অপ্রকাশ্য দুঃখটা কড়াই গণ্ডায় বুঝতে পারছে সে। মনে হচ্ছে যেন ওর নিজেরই ব্যথা। নোহা জিভে ঠোঁট ভিজিয়ে মাথা নোয়ালো। পুষ্পিতার দিকে নজর পড়তেই আরেকবার চোখ রাঙায় মেয়েটা, অথচ আলগোছে হাসল ও। ছেলেগুলোর কথা তীব্রকে বলে দেয় গাধীটা বেজায় রেগে গেছে। তাও ভালো, সব সময় এত মিনমিন করে থাকে, একটু আধটু রাগলেও ভালো লাগে। আয়েশা খাতুন তখনও ঠায় দাঁড়িয়ে। ভদ্র মহিলা বেশ বিপাকে পড়েছেন, সাথে রাগও হচ্ছে মেয়ের উপর। তোর কি দরকার ছিল স্যারের সামনে ফট করে ওসব কথা তোলার? উনি কি মনে করলেন? তীব্রর দিক অনেকক্ষণ চেয়ে থেকেও ওর হাব ভাবের সিকি আনাও বুঝতে পারল না তিনি। একটু যাচাই করতে রয়েছে শুধালেন, আর একটু বিরিয়ানি দিই বাবা। তীব্র চোখ তুলল। ক্রোধের অনলে টকটকে দুটো চোখ চশমার আড়ালে হতে অত ভালো বোঝা যায়নি। তবে কালচে ঠোঁট দুদিক টেনে বলল, না আন্টি। স্বাভাবিক স্বর। এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলেন আয়েশা। মলিন বদনে হাসি ফুটল তখনই। রাতারাতি কণ্ঠে উদ্বেগ নিয়ে বললেন, কিন্তু তুমি তো তেমন কিছুই খেলে না। তীব্র ভনিতাহীন জানালো। আমি অ্যাকচুয়ালি ফুড কম খাই। এরপর আর সারতে গেলেন না তিনি। নাহিদের থালায় বিরিয়ানি দিলেন। ছেলেটা অমায়িক হেসে আপ্যায়ন গ্রহণ করল। কতদিন বাড়ির খাবার খায় না, হোটেলের খাবার খেয়ে জিভটা পচে গিয়েছিল একদম। এই বিরিয়ানি খেয়ে কী যে ভালো লাগছে। এখন আগামী 1 সপ্তাহ সে আরামসে না খেয়ে থাকতেও পারবে। নুহা সেই তখনকার সোফায় বসার মতোই তীব্রকে লক্ষ্য করছে আবার। গোটা ব্যাচেলারদের ব্যাপারটা সে ইচ্ছে করে তীব্রর সামনে বলেছে। পুষ্পিতার নামটাও তুলেছে যেচে। এখন শুধু দেখবে উনি কি করেন। ততক্ষণে খাওয়া শেষ তীব্রর। তৎক্ষণাৎ চলে গেল বেসিনে। ট্যাব ছেড়ে ব্যস্ততা দেখায় হাত ধোয়ার। পরপরই ঘাড় কাত করে সেদিকে চাইল, যেদিকের গ্রিল ডিঙিয়ে ঢিল ছোড়া কাগজ এসেছে এখানে। একটা বদ্ধ জানালা ব্যতীত কিছুই দেখা গেল না। ছেলেগুলো কি ওখানেই থাকে? তীব্রদের ফ্ল্যাট উল্টোমুখী, চাইলেও সেখান থেকে এই বিল্ডিং দেখার উপায় নেই। সেজন্যই এতদিন ছেলেগুলো যে কথায় কাজে নুহাদের জ্বালিয়ে মেরেছে কিচ্ছু টের পায়নি ও। কিন্তু আজ যখন জেনেছে তখন কিছুতেই ছাড় দেবে না। ভীতু মেয়ে শুধু তীব্র রেজা তালুকদারের। তাকে বিরক্ত করার মাসুল সুদে আসলে পুষিয়ে নেবে সে। ট্যাব বন্ধ করে টেবিলের দিকে ঘুরে তাকায় তীব্র। একদম সোজাসুজি আয়েশাকে জিজ্ঞাসা করে, আপনাদের বারান্দাটা সুন্দর, একবার যেতে পারি আন্টি? আয়েশা অবাক হলেন। ঈষৎ ভাজি গুটিয়ে এলো ভ্রু। বারান্দায় তো একটা গাছও নেই, সাজানো নেই। সুন্দর কোন দিক থেকে হলো? চেহারা ভর্তি দোটানা চেপে রেখে বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, যাও। বলতে দেরি, লম্বা পদযুগল হন হন করে যাত্রা করল সে পথে। পুষ্পিতা শেষ লোকমা গাছে তুলেছে কেবল। এর মাঝে আয়েশা ফিসফিস করে বললেন, এই পুষ্পিতা, স্যারের সাথে সাথে যাও। ব্যাস, খাওয়ার দফা রফা মেটের। সদ্য পেটে ঢালা দানাগুলো এই কথায় আর হজম হতে চাইল না। মুখখানা চুপসে বলল, মানে আমি তো তুমি না আর কে? এসব কি বলতে হয় মেয়ে? স্যার এ বাসায় তো তোমার জন্যই এসেছেন নাকি? তুমি দেখভাল করবে না? পুষ্পিতার কি হলো কে জানে। আর তোমার জন্য এসেছেন। এই কথাগুলো শুনেই তার ভেতরটা কুণ্ঠায় আইঠাই করে উঠল। আয়েশা তাগিদ দিলেন, বসে আছো কেন, যাও।
পরপর অসহায় চোখে নুহার দিকে তাকালো পুষ্পিতা। তার ঠোঁটে মিটি হাসি। ও ফোঁস করে দম ফেলে উঠে গেল। ততক্ষণে তীব্র বারান্দায় দাঁড়িয়েছে এসে। অমসৃণ তালুর মুঠোয় রেলিংয়ের ধার পিষে ফেলার চেষ্টা। চিলের নজরে চারপাশ দেখছিল যখন, নরম পাশে পুষ্পিতার পেছনে এসে থামে। মেয়েটা এক পায়ে পায়েল পড়েছে। সেই রুনঝুন শব্দ কানে যেতেই নিবেশিত তীব্রর মনোযোগ ঘুরে গেল। তীরস্থ হয়ে দাঁড়ালো সহসা। বেঁকে থাকা লম্বাটে দেহটা তৎপর সোজা করে নিল, কিন্তু পিছু ঘুরল না। পুষ্পিতার শরীরে কোনো সুগন্ধি মাখিনি, অথচ মেয়েলি মিষ্টি কোনো গন্ধ যেন আপনা আপনি ছুটে গেল তীব্রর নাসারন্ধ্রে। নেশায় মুদে নিল সমস্ত ভালো লাগা। প্রশস্ত বুক ফুলিয়ে লম্বা করে শ্বাস টানল সে। একটু আগে রাগে দপদপ করা মস্তিষ্কে হঠাৎই যেন শান্ত বৃষ্টি নেমেছে। তেমনি শান্ত কণ্ঠে বলল, এদিকে এসো। আচমকা আদেশে মেয়েটা কি করবে ভেবে পায় না। মরুময় স্থানের মতো কাঠফাটা গলবিলে ঢোক গিলে আরেকটু এগিয়ে দাঁড়ালো। তীব্র ফিরে চাইল তখন। বিলাতি নয়নের পূর্ণ দৃষ্টি বরতাল পুষ্পিতার সুরূপা আননে। খুব ফর্সা গোলাকার মুখখানা, চঞ্চল পুরো দুটো ভ্রু। তার মধ্যে আবার ভীষণ ক্ষুদ্রকায় একটা টিপ পড়েছে আজ। চোখে পড়তে আদর টান টান করল তীব্র। পুষ্পিতাকে কখনো সাজতে দেখেনি। একটু পরিপাটি করে চুল বাঁধা ছাড়া মেয়েটা কখনোই কোনো সাজেই যেন জানে না বোধ হয়। একটু পরিপাটি করে চুল বাঁধা ছাড়া মেয়েটা কোনো সাজই জানে না বোধ হয়। অথচ একটা ছোট্ট টিপেই তার চোখ জুড়িয়ে এলো। সেই ছেলেগুলোর ওপর বন্যির মতো ফুলতে থাকা কোপটুকু আরামসে উবে গেল এক্ষুনি। এদিকে বুকের ভেতরটা সহ কাঁপছে পুষ্পিতার। আবার আবার সেই একইভাবে চেয়ে আছেন উনি। এই চাউনি এমন সোজাসুজি কেন নারী হজম করতে পারে? এই চাউনি কোনো সোজাসুজি কোনো নারী হজম করতে পারে? মেয়েটা চিবুক নামিয়ে নিল গলায়। থুতনিটাকে বক্ষে মিশিয়ে নিতে চাইল। মিহি কণ্ঠে বলল, কিছু বলবেন স্যার? তীব্র কিছুই বলে না, নির্নিমেষে চেয়ে থাকে, যেন দণ্ড দিয়েছে কেউ। উত্তর না পেয়ে পুষ্পিতা আরও অপ্রস্তুত হলো। একদম চোখের সামনে একটা পুরুষ দাঁড়িয়ে। মুখের দিকে অপলক চেয়ে থাকলে কোনো মেয়ের সাধ্য আছে স্তম্ভের ন্যায় অটল থাকার? শরীর তার ক্ষয়ে পড়ছে লাচে। সত্তা জুড়ে উসখুসে ভাব। কি বলবে, কি করবে? ইচ্ছে হলো এই শানিত চাউনির কবল হতে ছুটে পালিয়ে যাওয়ার। অথচ বেহায়া পা দুটো যেন আজকেই বরফ খণ্ড বনেছে। আঙুল নাড়ানোর জো অবধি রাখিনি। আনচানে ভাব লুকাতে জিভে ঠোঁট ভেজালো পুষ্পিতা। এদিক ওদিক তাকালো, ঘন ঘন পাতা ফেললো চোখে। কানের পাশে চুল বসালো, ঘাম মুছল কপালের। যখন চোখের কোণ তুলে তাকায়, তখনও একই রকম তাকিয়ে তীব্র। ফের শটান কপাল কেমন গুটিয়ে বসেছে তার। তেমন গম্ভীর হয়ে বলল, কি করলে এটা? পুষ্পিতা ঘাবড়ে গেল খানিক। ও তো দাঁড়িয়ে ছিল, এক ফোঁটা নড়েনি অবধি। কি করলো আবার? স্যার আজকে একটু বেশি খিটমিট করছেন। সেদিন ক্লাসেও এমন করেছেন। ওনার মেজাজের কি মৌসুমি বায়ু চলছে? নিষ্পাপের মতো শুধালো। জি, কি করলাম? তীব্র ফটাফট বলল। কাছে এসো। পুষ্পিতার প্রাণটা দেহ টপকে এসে ঝুলে পড়ল গলায়। ঝাঁকুনি উঠল শীর্ণ দেহে। কাঁপন তুলল বুকের সমগ্র কোষ। হতবম্ব হয়ে বলল, জি। তীব্র সাবলীল, উত্তেজনা উদ্বেগের লেশমাত্র নেই। ভাবমূর্তি এমন কোনো রূপ সম্পর্ক ব্যতীত একটা জোয়ান মেয়েকে কাছে ডাকা কোনো ব্যাপারই নয়। পুষ্পিতার চাউনিদয়ে বিহলতার ছাপ এগিয়ে এগিয়ে নিল নিজেই। পুষ্পিতার চাউনিদয়ের বিহলতার ছাপ দেখে এগিয়ে গেল নিজেই। আকস্মিক এই নৈকট্যের ভার পুষ্পিতা নিতে পারে না। স্তব্ধ সে পিলারের ন্যায় শক্ত বনে যায়। হতচেতনায় রীতিমতো হেঁচকি উঠে গেল। তীব্রর অতীব সুন্দর মুখবিবরে লেপ্টে রইল প্রকট দুটো নেত্র। তীব্র লম্বা দেহ ঝুঁকে আসতে দেখেই ভয়ে লজ্জায় দিশে খুইয়ে কামিজ খামচে ধরল পুষ্পিতা।
তীব্রর চোখ দুটো একদম তার কপাল বরাবর থেমেছে। দুটো বিপরীতমুখী উষ্ণ শ্বাসের টক্করে যখন পুষ্পিতার নিজেরই দম থিতিয়ে আসতে নিল, ঠিক সেই সময় এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটালো তীব্র। ঠান্ডা হাতটা তুলে ওর বেঁকে থাকা কপালের টিপটাকে সোজা করে বসিয়ে দিল ফের। তখন ঘাম মুছতে গিয়ে ঘষা লেগে সরে গেছিল। পুষ্পিতা মূর্তি বনে থাকে, শরীর পুরো দস্তর জমে যায়। সদ্য তোলা হেঁচকিটাও বন্ধ এখন। তীব্র সরে আসে, ঠিকঠাক হয়, দর্প নিয়ে আওড়ায়। আকাশের চাঁদের গায়ে দাগ বানায়, কিন্তু মাটির এই চাঁদের গায়ে দাগ তো দূর, একটা এঁকে বেঁকে থাকা টিপকেও বরদাস্ত করবো না আমি। বলেই বেরিয়ে গেল সে। পুষ্পিতা শুনেছে কি না কে জানে, রুদ্ধ নিঃশ্বাসটা ছাড়ল কেবল। ভীষণ গতিতে মাথা ঘুরছে ওর, স্বপ্ন ঠেকছে সব। কিন্তু কেমন স্বপ্ন এটা? পুরো কামরায় পায়চারি করছে তীব্র, থুতনিতে আঙুল ঘষে ঘষে হাঁটছে দু মাথা। সামনে ডিভানে নিষ্পাপের ন্যায় বসে আছে নাহিদ। তীব্রর হাবভাব নিয়ে এখন সন্দেহ লাগছে ওর। কালবৈশাখী আসার আগে সব যেমন থমথমে হয়ে থাকে, তীব্রর এই চুপ করে হাঁটা চলাও তেমন লাগছে। অনেকক্ষণ অপেক্ষা করেও কিছুই বুঝতে পারে না বেচারা। দীর্ঘশ্বাস ফেলল, তাই একটু পরীক্ষা নিতে শোধালো, তুই কি এখন ওই ছেলেগুলোকেও মারবি নাকি? তীব্র থেমে দাঁড়ায়, ফ্রুকুচকে বলে। তোর এমন মনে হলো কেন? নাহিদের কণ্ঠে বিভ্রান্তি। না মানে, এমনই তো করিস, তাই আর কি। তীব্র ঠোঁট কামড়ালো, একটু চুপ থেকে প্রশ্ন ছুড়ল আচমকা। আমি কে? থতমত খেলো নাহিদ। এ আবার কেমন ধারার প্রশ্ন? জবাব দিল বোকার মতো। কেন মানুষ? তীব্র দাঁত পেশে। তুই আসলেই একটা ঢ্যাঁড়স। এখানে আমি কে? নাহিদ মাথা চুলকালো, একটু ভাবতে গিয়ে ভোলা ভোলা মুখটা ছলকে উঠল আলোর মতন, বলল, তীব্র রেজা তালুকদার। তীব্র প্রসন্ন চিত্তে এসে পাশে বসল ওর, কাঁধ চাপড়ে বলল, গুড, আমার সাথে থেকে থেকে উন্নতি হচ্ছে তোর। নাহিদ অস্বীকার করল না, মাথা দুলালো সায়ের মতন। তীব্র নিজেই বলল, আমি এখানে শিক্ষক। একজন শিক্ষক কি কখনো মারপিট করতে পারে? নেভার। তাই আমিও মারবো না ওদের। নাহিদ ভেতরে ভেতরে খুশি হয়ে গেল। যাক, তাহলে ও ভুল ভাবেনি। প্রথমবার নিজের আন্দাজ নিয়ে গর্ব হলো তার। তীব্র ওষ্ঠে তখনও রহস্যের হাসি। নাহিদের খটকাটা আবার জেগে ওঠে, কণ্ঠ সন্দিহান। তোর পুষ্পিতাকে কিছু ছেলে পেলে বিরক্ত করছে, এটা জেনেও তুই কিছু করবি না? আদৌ সত্যি বলছিস তো? তীব্রর বক্র হাসি পারল। লেকচারার তীব্র তালুকদার মারবে না বলেছি, কিন্তু অন্য কেউ তো মারতেই পারে। নাহিদ কৌতূহলে হাবুডুবু খেয়ে বলল, অন্য কেউ মারবে? কে? তীব্র পিঠ লাগিয়ে রাখে ডিভানে, একটা পায়ের উপর আরেকটা পা তুলে দেয়, বড্ড দম্ভ নিয়ে জানায়। বিট্টু মাস্তান। নাহিদ এমন কিছু আশা করেনি, শরীর ছেড়ে দিল হতাশায়। বুক ফুঁড়ে ফুসফুস করে বেরিয়ে এলো দম। সে আশায় উজ্জ্বল দৃষ্টিতে চেয়েছিল, দপ করে নিভে যায় তা। বিট্টু মারুক আর তীব্র, হাত তো একটাই, তাও আবার লোহার মতো শক্ত হাত। এই হাতের একটা থাপ্পড়ই যথেষ্ট, যাকে বলে বলে ছবি। বিছানার কোল ঘেঁষে একটা খোলা জানালা দাঁড়িয়ে, সেখান থেকে ফুরফুরে হাওয়া আসছে কক্ষে। ঘরের মধ্যে জ্যোৎস্নার টিমটিমে আলোর হালকা ছটা পড়ছে। পুষ্পিতা দেয়ালে পিঠ মিশিয়ে বসে আছে মেঝেতে, দুটো মৃগনয়ন নিশ্চল দূরাকাশের চাঁদের বুকে লেপ্টে। অন্যমনস্ক চোখের পর্দায় কেবল দুপুরের ঘটনা ভাসছে। সোফায় তীব্রর হুট করে কাছে আসা, বারান্দায় হঠাৎ তর্জন। কাছে এসো। ঝুঁকে এসে টিপ ঠিক করে দেওয়া, এসব ভেবে আরেকবার ওর বুকের মধ্যে ধক করে উঠল। নীরবলাজে হাঁসফাঁস করে চোখ খিচে নেয় ও। নুহা তখন চুপচাপ ভঙ্গিতে পাশে এসে বসল। পুষ্পিতার ভাবমূর্তি দেখে দুষ্টুমি করে বলল, স্যারের কথা ভাবছিস?
মেয়েটা চমকে তাকায়। নুহা ভ্রু তুলে বলে, ওরে বাবা, এ তো সাংঘাতিক ধ্যানে ছিলি। ডিস্টার্ব করলাম? পুষ্পিতা সূচক শব্দ করল। কি যে বলিস তুই? নুহা বলল, আচ্ছা, বারান্দায় যাওয়ার পর তোর স্যার কি বললেন তোকে? কিছু না, কি বলবে? কিছু বলেনি? কিছু করেও নি? পুষ্পিতা আশ্চর্য বনে বলল, কি করবে? কেন, চুমু টুমু দেয়নি? পুষ্পিতা মুখ হাঁ করে ফেলল, পরপরই রাগ দেখিয়ে বলল, এবার কিন্তু বেশি বেশি হচ্ছে নুহা, আমি কিন্তু ভয়ঙ্কর রেগে যাব। নুহা কাঁদ উচালো। ও জানা, রাগতে বারণ করেছি আমি? তোর রাগের দৌড় আমার জানা আছে, ওতে আমি কেন, একটা মুরগিও ভয় পাবে না। পুষ্পিতা ঠোঁট উল্টালো, কণ্ঠে নেমে এলো আগের মতো, বলল, তুই এখন ওনাকে অত কিছু কেন বলতে গেলি বলতো? ওই ছেলেগুলো কি আমার নাম নিয়ে বিরক্ত করছিল তো আমাদের দুজনকেই। স্যারকে এসব শোনানোর প্রয়োজন কি ছিল? নুহা তৎপর ওর মাথায় একটা চড় মেরে বলল, চুপ কর গাধি। আমি যে ওসব কেন বলছি সেটা বুঝলে তোকে এমন গাধি বলে ডাকবো কি করে? বৃহৎ চোখ উৎসুকে ছোট করলো পুষ্পিতা। নুহা বাবু হয়ে বসে শ্যামরঙা মুখখানা হাসি হাসি করে জানায়, আমি না ওই ব্যাপারটা ইচ্ছে করে তুলিনি, বুঝেছিস? কারণ আম্মু যে ঘরের ব্যাপার ভেবে এসব এড়িয়ে যেতেন, আমার থেকে ভালো কে জানে। আর কেন ইচ্ছে করে তুলেছি বলতো? পুষ্পিতা অনাগ্রহী শুনতে। যদি বলে কেন, নুহাটা স্যারকে নিয়ে আবার উল্টাপাল্টা বলবে, ওসবও আর শুনতে চায় না। অবজ্ঞা দেখিয়ে মুখ ফিরিয়ে নিল তাই। কিন্তু নুহা শুনিয়ে ছাড়বে, চিবুকে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল আবার, বলল, শোন, উনি যদি তোকে সত্যিই পছন্দ করেন, তবে আজকের এসব শোনার পর হাত গুটিয়ে বসে থাকবেন না। নিশ্চয়ই ওই ছেলেগুলোর কোনো না কোনো ব্যবস্থা নেবেন। কাল পরশুর মধ্যে যদি শুনি ওই জানোয়ারগুলোর কিছু একটু হয়েছে, তবেই আমি সব বুঝে যাব। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ছাড়ল, জানতো এসবই শুনতে হবে। নিস্পৃহ বলল, আচ্ছা, যদি উনি পছন্দ করেনও তাহলে কি হবে? নুহার ঝরঝরে গলায় ফুলকে ওঠা আনন্দ, বলল, কি হবে জানিস না? আমি আজকে মনে মনে ঠিক করে ফেলেছি, যদি কাউকে দুলাভাই বানাতেই হয় তবে তীব্র স্যারকেই বানাবো। তোদের দুজনকে পাশাপাশি এত ভালো বানায় না, উফ। সহসা বক্ষস্থল ছ্যাদ করে লাফিয়ে ওঠে পুষ্পিতার। অজান্তে অজ্ঞাতভাবে ফেপে উঠল ফর্সা কপল। তাতে হুড়মুড় করে ছড়িয়ে পড়ল লালচে আভা। তার মুখবিবরের পরিবর্তন নুহা স্পষ্ট চোখে দেখে নেয়। ভ্রু নাচিয়ে শুধায়, কি, বুক ধুকপুক করছে? পুষ্পিতা ঠোঁট মেলল মিথ্যে বলতে, অস্বীকার করতে এই নিপুণ সত্যি কথা। অথচ জিভ ফসকে বেরিয়ে এলো, করছে। নিজের কাজে নিজের তাজ্জব হয় মেয়েটা। নুহা যুদ্ধে জেতার মতো উত্তেজনায় তালি বাজালো হাতে, অথচ এই আওয়াজ অব্দি কানে যায়নি তার। এই কেমন ও প্রতিরোধ ভ্রমে ডুবল আজ। রাত ৩টা, 4তলা দালানের পেছনে দাঁড়িয়ে আছে তীব্র। আশেপাশে তার বাজ পাখির মতো সতর্ক নজর। জোনাকি পোকার ঈষতালোয় সাদাটে মনে যেন জল জলে প্রদীপ। তীব্র থুতুনির মাস্ক টেনে নাকে তোলে, আটো সাটো বাঁধন, মাথায় ক্যাপ, হাতে গ্লাভস পরে পেছনে ঘুরে দেখল একবার। লম্বা হকি স্টিকটাকে পিঠের ব্যাগে তলোয়ারের মতো করে খাড়া করে ঠোকালো। তারপর খুব সাবধানে টপকে এলো পাঁচিল। পুষ্পিতারা 4তলায় থাকে। কাগজ ছুঁড়ে মেরেছে যেহেতু, ওরাও নিশ্চয়ই 4তলাতেই থাকবে। তখন বারান্দায় দাঁড়িয়ে ঘরের বন্ধ জানালা দেখে। একটু ঠাওর করেছে তীব্র। সেই ভিত্তিতেই আজকে পাশের বাড়িতে হানা দিয়েছে সে। ভাগ্যবশত এই বিল্ডিংয়ের 4তলায় মোট 2টো ফ্ল্যাট, যেটার পেছন দিকটা পুষ্পিতাদের ঘরমুখী। তীব্র ভেবে চিনতে সেটার বেলি টিপল। দরজার ওপাশ হতে নিরস্তর হাসি, আড্ডা আর কথার আওয়াজ আসছে। এর মানে একটাও ঘুমায়নি।
স্রেফ একবার দরজা খুলুক, আজন্মের জন্য ঘুম ঘুচিয়ে দেবে আজ। তীব্র আরেকবার বেল টিপল। ওপাশ হতে কেউ চেঁচিয়ে শুধায়। মাস্ক পরোয়া তীব্র কণ্ঠ ঠেসে বলল, আমি দরজা খুলুন স্যার। ওরা বুঝেছে কি না কে জানে। দৌড়ের নিকট পায়ের শব্দ পেতেই মেরুদণ্ড সচেতন করে দাঁড়ায় সে। সাংঘাতিক দাঙ্গার প্রস্তুতি সাজায় মনের ভেতর। হকি স্টিকটাকে আর একটু শক্ত করে চেপে ধরে হাতে। দরজার ছিটকিনি টানা হয় প্রথমে, এরপর ঘোরানো হয় লক। যেই মুহূর্তে পুরো দরজা খুলে দেয়, সঙ্গে সঙ্গে অজ্ঞাত মানুষটির বুকের উপর শক্তপোক্ত একটা লাথি বসালো তীব্র। মানুষটি উড়ো পাতার মতো ছিটকে গেল দূরে। অমনি বাকিরা তাস রেখে তটস্থ হয়ে দাঁড়ায়। কিছু বোঝার আগেই ঝড়ের বেগে ভেতরে ঢুকলো তীব্র। স্টিক উঁচিয়ে প্রকাণ্ড প্রহারের প্রস্তুতি নিল ঠিকই, আহত ব্যক্তির উপর নজর যেতেই থমকে গেল অচিরে। স্তব্ধতায় আলাদা হয় ঠোঁট, কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে আসে। শাফিন। শাফিন বুকে হাত চেপে খুব খুব করে কাশছে। হতবম্ব তীব্র, স্তব্ধতায় তখনও ধাতস্থ হতে পারেনি। শাফিন তার প্রিয় বন্ধুদের একজন, ওকে এই সময় এইখানে সে আশা করেনি, দুঃস্বপ্নেও না। বাকরুদ্ধতায় তীব্রর জিভ থেকে একটা শব্দও ফুটছে না। আচমকা খেয়াল পড়ল ঘরে থাকা বাকিদের দিকে। তুরন্ত মুছে হতে খসে পড়ল হকিস্টিক। হতবিহ্বলতায় ঠিকরে এলো আওয়াজ। তোরা? মিরাজ, আরমান, মুশফিক ঠায় দাঁড়িয়ে। মেঝেতে অবহেলায় পড়ে থাকা তাস ফ্যানের বাতাসে উড়ছে। বদ্ধ কক্ষে গুমোট বাতাবরণ। ওরা একে অন্যের সাথে মুখ চাওয়াচুই করল। শুষ্ক আদল ফ্যাকাশে বেশ। তীব্র নিশ্চল চাউনি দপ করে জ্বলে উঠল আবার। আক্রোশে চৌচির হলো মস্তক। একবার শাফিনকে দেখল, একবার ওদের। পরপরই হুঙ্কার ছুড়ল ক্ষুদ্র গলায়। এর মানে তোরা আমার ভীতু মেয়েকে বিরক্ত করছিলি? এত সাহস তোদেরকে কে দিয়েছে? কে দিয়েছে? কথাটার উচ্চতায় সমস্ত ধাপ পেরিয়ে গেল আওয়াজ, যার প্রতিধ্বনি বসল ঘরের সমগ্র দেওয়ালে। নিশ্চুপ নিস্তব্ধ রজনীতে এমন বন্যিতে ঘেরা চক্ষু, সাথে জোরালো স্বরে গায়ে কাটা ফুটবে কারো। একই রকম ঘাবড়ে যাওয়ার কথা ছিল ওদের। ভয়ে নিজেদের হয়ে সাফাই গাওয়ার বদলে আচমকা চেঁচিয়ে উঠল ওরা, সুর তুলল আনন্দ নিয়ে। কিছু বোঝার আগে সব কটা ছুটে এলো ঝড়ের মতন। অতগুলো হাত একসঙ্গে হুড়মুড় করে চাপটে ধরল তীব্রকে। ছেলেটা ভরকে গেল, হকচকালো। পোক্ত মানবের চাউনি নির্বোধের মতন দেখল আজ। মনে হলো সে শূন্যে ভাসছে। হ্যাঁ, ভাসছেই তো। মিরাজ আর আরমান তাকে রীতিমতো উঠিয়ে নিয়েছে হাতে। তীব্র সব কিছু গুলিয়ে গেল। ততক্ষণে উঠে দাঁড়িয়েছে শাফিন। বুকে হাত ঘষছে ছেলেটা। প্রকাণ্ড লাথি খেয়ে তার আধো মরা দশা। মিরাজ, মুশফিক আর আরমান হই হই করা আনন্দে শেষে তীব্রকে নামালো। মুশফিক হাসি হাসি মুখে বলল, বিট্টু, কেমন আছিস বল? কত মাস পরে দেখা পাই। একদম ভুলে গেছিস আমাদের, তাই না? যাস না কেন বলটাতে? মিরাজের কণ্ঠে অভিমান। বলল, কেন যাবে? আমরা কি হওয়ার কিছু হয়? সে এখন ভীতু মেয়েতে মেজেছে, আমাদের কথা আর মনে থাকলে তো। তীব্র ভ্রু গোটাল। আগের মতো ফেপে উঠল শিরা। রেগে মেগে বলল, ইয়ার্কি মারছিস আমার সাথে? তোদের মনে হয় আমি এখন তোদের ইয়ার্কি সহ্য করার অবস্থায় আছি? সরি ভাই, তুই এই মুহূর্তে খুব রেগে আছিস জানি, কিন্তু আমরা যে তোকে দেখে কতটা খুশি হয়েছি সেটা তো চেপে রাখতে পারছি না। বলতে বলতে কাঁধে হাত রাখল শাফিন। ত্রস্ত সেটাকে ছিটকে সরিয়ে দিল তীব্র। উল্টে থাবা বসালো তার টি শার্টের কলারে। দাঁত চেপে বলল, পুষ্পিতাকে কেন বিরক্ত করছিলি? তোরা জানিস না আমি ওকে পছন্দ করি? তীব্র তাজ্জব হয়। মানে? বাঁধন শিথিল হতে পোশাকের অংশটুকু ছাড়িয়ে নিল শাফিন। অনন্য হেসে বলল, বলবো, বস না প্লিজ।
তীব্রর খসখসে হাতটা নিজেই টেনে এনে সোফায় বসালো সে। হাতল পাশের জায়গায় ছটপট বসে পড়ল বাকিরা। তীব্র মাস্কটা এক টানেই খুলে ফেলল। কণ্ঠে একই রকম ক্রোধ নিয়ে বলল, আমি এখানে তোদের সঙ্গে আড্ডা মারতে আসিনি। একদম ওসব পিরিত দেখাবি না আমায়। মিরাজ বলল, সে তো আমরা জানি। তুই যে আমাদের এক একটাকে ডেঙ্গিয়ে হাসপাতালে পাঠাতে এসেছিলি, এই কথাটা তুই না বললেও আমরা বুঝি। এতদিনে তোকে এতটুকু চিনবো না? তবে ভাই, তোর সাহসের ওপর আমি আবারও ফিদা হয়ে গেলাম। এখানে কারা থাকে, তারা কেমন, কজন আছে, কিছু না জেনে একা একা পেটাতে চলে এলে। তোর বুকের পাটা তো 56 ইঞ্চি। তীব্র দাঁড়িয়ে গেল। রাগে চেঁচিয়ে উঠল ফের। নাটক মারাও আমার সাথে? একদম মুখ খারাপ করাবি না। আমার প্রশ্নের উত্তর দে আগে। তোরা এখানে কেন? কি চাই তোদের? শাফিন ওকে শান্ত করতে বলল, বিট্টু, বিট্টু, একটু ঠান্ডা হ, দোস্ত। আমরা সবটা বলছি তোকে, মাথা ঠান্ডা কর। বস প্লিজ। আর এখন অনেক রাত, এই মাঝরাতে এভাবে চিৎকার করলে তোর ভীতু মেয়ে তো শুনে ফেলবে। এ যাত্রায় নিভে এলো সে। জেদ গিলে দাঁতে দাঁত চেপে বসলো আবার। তাও পুরো কণ্ঠে বলল, তুই না ভারত ছিলি? দেশে এলি কবে? নাকি যাসিনি? বলবো রে ভাই, বলবো। একটু তো জিরিয়ে নে। আমাদেরকে পিটানোর জন্য কত প্ল্যান করে এসেছিস। মাথাটাকে রেস্ট দে এবার। তীব্র হুঁশিয়ারি দিল। তোদের ফাজলামোর মুডে আমি নেই। রাগে আমার মাথা ফেটে যাচ্ছে। আর তোরা আছিস তোদের রসের কথা নিয়ে। যা জিজ্ঞেস করছি উত্তর দে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। আমি দেশে এসেছি সপ্তাহখানেক হবে, তবে এখানে এসেছি কাল রাতে। তীব্র কপাল কুঁচকাল। মানে 7 দিন হয়েছে দেশে এসেছিস, অথচ আমি জানি না? আর এখানে তোদের কি কাজ? ও মুখ ভার করে বলল, কি করে জানাবো তোকে? তোর কি এখন আমাদের জন্য সময় আছে? একটা মেয়ে পেয়ে আমার বন্ধু দিন দুনিয়া এমনভাবে বলেছে, বন্ধু কবে দেশে এলো, কি করলো কিছুই জানে না। তুই আমার একটা খোঁজ পর্যন্ত নিসনি গিট্টু। তীব্র চোখ বুঝে শ্বাস ফেলল। প্রয়াস চালালো রাগ আটকাতে। তার বন্ধু মহল পুষ্পিতাকে এমন নোংরা চিঠি পাঠিয়েছে, কথাটা মনে করলেও আগুন জ্বলছে মাথায়। আমি খোঁজ নেইনি বলে ভিতু মেয়ের পেছনে পড়েছিলি? আরমান জিভ কাটে। মিরাজ শশব্যস্ত সাফাই দেয়, এই না না, ওটাতে আমরা অন্য একটা কারণে করেছিলাম। মুশফিকের কণ্ঠে বিরক্তি, বলল, আমি জানতাম বিট্টু রেগে যাবে, এই জন্য এই প্ল্যানে আমি থাকতে চাইনি। তোদের সব কটার জন্য এখন আমিও মার খাবো। শিশুর মতো ছোট উল্টায় সে। তীব্র সরু চোখে চাইল। কিসের প্ল্যান? ফের মুখ দেখাদেখি করলো ওরা। মিরাজ মিনসে কণ্ঠে জানালো, আসলে হয়েছে কি, তোকে ছাড়া আমাদের বড্ড সরি আড্ডাতে আসলে হয়েছে কি, তোকে ছাড়া আমাদের আড্ডাতে একটু মন ঠিক ছিল না রে। তাই জন্য সবাই মিলে এখানে এসে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম। মানে আমরা চেয়েছিলাম এমন কিছু করব যাতে তুই খুব চমকে যাবি, শখ খাবি, কিন্তু কিছুতেই কিছু পাচ্ছিলাম না জানিস। আবার একটু অভিমানও হচ্ছিল এখানে আসার পর। শেষ 2 মাস তুই তেমন যোগাযোগই করেছিল না বলে, তাই ভাবলাম এক ঢিলে 2 পাখি মারবো। মানে এমন কিছু করব যাতে তোকে একটা ছোট্ট পানিশ করা হবে, আবার ওই সারপ্রাইজ দেওয়া হবে, কিন্তু মাথায় কোনো বুদ্ধি আসছিল না। এরপর হঠাৎ করে ভাবলাম যদি পুষ্পিতাকে একটু বিরক্ত করার নাটক করি, তুই তো রেগে মেগে মারতে আসবি কনফার্ম। এসে যদি দেখিস আমরা এখানে, তখন তোর ভারকে যাওয়ার চেহারা দেখেই আমরা মজা নিব ভেবে। সেই জন্যই কাল যখন ওদের বাসার তোকে আর নাহিদকে এক নজর দেখলাম, সেই চোখটা আর হাতছাড়া করিনি, বুঝলি। তীব্রর তপ্ত চোখ দেখে ঠোক গিলল মিরাজ, বলল, সত্যি বলছি, যা করেছি তোকে ভালোবেসে, এর মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল না রে। সাথে গলার কাছটা খামচে ধরল ও। তার দেখা দেখি বাকিরাও ধরল। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসল শাফিন। তীব্র নিরুত্তর। বসে বসে কামরার চারপাশ দেখল একবার। কয়েকটা এলোমেলো রাখা পানির বোতল, সিগারেটের ছাই ভরা স্ট্রে, দরজার পেছনের হ্যাঙ্গারে ঝোলানো শার্ট, এক কোণায় রাখা 3টে লাগেজ, আর ফ্লোরে বিছানো একটা চওড়া বিছানা। সাথে কয়েকটা প্লেট বাটি ছাড়া তেমন কিছু নেই এখানে। খায় কোথায় এগুলো? বাইরে থেকে অর্ডার করে করে আনে। ফোঁস করে শ্বাস ফেলল তীব্র। মিরাজকে সে চেনে,
গোটা বন্ধুদেরই তো আগাগোড়া জানা ওরা এমন কিছু করার কথাও নয় যাতে সে রেগে উল্টোপাল্টা ঘটায়। সব মিলিয়ে ক্ষণিকের বিভ্রান্তিটুকু উবে গেল এবার। অতিষ্ঠ ভঙ্গিতে বলল, সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম জঘন্য প্ল্যান কারো মাথাতে আসতে পারে? এত গবেট কেন তোরা? মুশফিক ও সায় মেলায়, আসলেই গবেট। কসম ভাই, এসব বিরক্ত টিরক্ত কিছুতেই করতে চায়নি। এ মিরাজ আর আরমানের জোর করেছে, তবে আমি শুধু ঢিল মেরেছি। তুই তো জানিস আমার নিশানা কত পাকা, আর ওদের সব গান টান শুনিয়েছি এই দুটোতে। তাই ভুল বুঝিস না। তুই তুই হলি আমাদের জানের বন্ধু। তোর যেটা অপছন্দ সেটা আমরা করতে পারি, এটা করতামও না, ওই শুধু তোকে এখানে আনার জন্য।